এই ভিডিওতে আমি শাহ নেয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী আছে এই ভবিষ্যৎবাণীর অল্প একটু অংশ নিয়ে আলোচনা করব। এমনি ভবিষ্যৎবাণী বিশ্বাস করা গুনাহ, তবে অনেকে বলে যে শাহ নেয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী উনি এটাকে কবিতার আকারে লেখছেন, কিন্তু এটার মূল ভিত্তি হইল ফিতনা বিষয়ক হাদিস, রসুলের হাদিস। সেই জিনিসটাকে উনি সাজায়া কবিতার আকৃতিতে লেখছেন, এটা মূল উৎস হাদিস। তাছাড়াও ওনার মধ্যে এলহামও হইতে পারে, সুফিদের উপরে এলহাম হয়। তো যাই হোক, এটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। ভবিষ্যৎবাণী বিশ্বাস করা দরকার কি? তবে ভবিষ্যৎবাণী কোরআনে খুব সামান্য আছে, ভবিষ্যৎবাণী আছে বাইবেলে বিস্তারিত, অনেকগুলা বাইবেলে বই আছে। বুক অফ জাকারিয়া, বুক অফ আইজায়া, বুক অফ ডানিয়াল, বুক অফ রিভেলেশন, এগুলো সব ভবিষ্যৎবাণীর বই। বাইবেল তার নিজের সত্যতার প্রমাণ দিছে ভবিষ্যৎবাণীর মাধ্যমে। লোকজন দেখছে, আরে বাইবেল অনেক দিন আগে এটা বলছিল, এটা বাস্তবায়িত হয়ে গেল, তাহলে বাইবেল সত্য ধর্ম। তাইলে বাইবেলের মধ্যে প্রচুর ভবিষ্যৎবাণী আছে। তাছাড়া ঈসা নবী আবার আসবেন, এই জন্য উনি একটা বই রেখে গেছেন, রিভলিউশন, তার প্রত্যাবর্তন সম্বন্ধে। ওটার মধ্যে আছে দজ্জালের কথা, ইমাম মেহেদীর কথা আছে, দাব্বাতুল আর্দের কথা, সবই ঈসা নবীর বইতে বিস্তারিত আছে। আমি আখিরুজ্জামানের 5টা ভিডিও করছি, ওটার মধ্যে দেখলে পাবেন। তবে কোরআনে সামান্য দেওয়া আছে দাব্বাতুল আর্দ, মেইন জিনিসটা হলো দাব্বাতুল আর্দ, ওইটা কোরআনে উল্লেখ করা আছে, বাকিগুলো উল্লেখ করা নাই। ইমাম মেহেদীর কথাও নাই, দজ্জালের কথাও নাই। কিন্তু যেহেতু দাব্বাতুল আর্দের কথা কোরআনে বলা হয়েছে, তার মানে সব কিছু একসাথে বলে দেওয়া হলো আর কি, মেইন জিনিসটাই বলে দিয়ে গেছে, যার ফলে কোরআনে বলা হয়েছে। বাকিটা তো মানুষ, বাইবেল আল্লাহ তো আগেই দিছে, ওইটার থেকে পড়ে নিবে। আল্লাহ তো বলছেই প্রথমে, কোরআনের শুরুতেই বলছে পুরানো বই বিশ্বাস করতে হবে। পুরানো বই মানে বাইবেল। এখন আমরা যে বাইবেলটা পাই এইটাই রসুলের সময় এই বাইবেলই ছিল। কিছু বিকৃত হয়েছে, ওরা কিছু কোরআনে বলা হয়েছে কীরকম বিকৃত হয়েছে, যে কিছু কিছু জিনিস ওরা ভুলে গেছে, কিছু কিছু অক্ষরে এখান থেকে অনেকখানে গেছে, অতএব সাবধানে পড়তে হবে। কোরআন বিরোধী কোনো কথা থাকলে ওটা ক্যান্সেল, মানে বিকৃত হয়েছে। বাকি ভবিষ্যৎবাণীর কি বিকৃত হওয়ার কী আছে, ওটাতে বোঝা যায় না, ব্যাখ্যা করে বুঝতে হয়। অতএব বাইবেলের ভবিষ্যৎবাণীর বইগুলো পড়তে পারে এবং সাবধান থাকতে হবে। বাইবেল বিকৃত হয়েছে, কোরআনে বলা হয়েছে। যাই হোক, ভবিষ্যৎবাণী বাইবেলটা বিশ্বাস করা যাবে। কোরআন বলছে যে বাইবেল বিশ্বাস করা যাবে, এবং কোরআন এটাও বলছে ভবিষ্যৎবাণী বাইবেলে দিছি। আচ্ছা, আর রসুল্লাহর যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন হাদিসে পাওয়া যায়, ওগুলো বিশ্বাস করা যাবে। কিন্তু শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী বিশ্বাস করা গুনাহ হবে। অতএব আমি এটা বলে দিলাম যে শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী, ওনার মধ্যে এলহাম, উনি সুফিদ, এলহাম হইতে পারে, ওটা বিশ্বাস অবিশ্বাসের কি আছে, এমনি নলেজের জন্য আমরা শুনতেছি। আচ্ছা, যাই হোক, শাহ নেয়ামতুল্লাহর এই ভবিষ্যৎবাণীর পুরাটা আমি আলোচনা করব না, কারণ উনি প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে এই ভবিষ্যৎবাণীতে লেখা আছে, টু দ্য পয়েন্টে হয়ে গেছে সব, আপনারা দেখে নিয়েন, ভিডিও আছে অনেক। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে উনি বলছেন, টু দ্য পয়েন্টে হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সুপ্রিমেসি চলে আসবে, এটাও অনেকটা ওইখানে বলা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে সুপার পাওয়ার ছিল 2টা, ব্রিটিশ সাম্রাজ্য এবং ফ্রান্স। ব্রিটিশ এবং ফ্রান্সের সূর্যের অস্ত যেত না, সারা পৃথিবী ব্রিটিশের দখলে ছিল। আবার বাকি অংশ যেখানেই ব্রিটিশ ছিল সেখানেই ফ্রান্সও ছিল। ফ্রান্স 2 সুপার পাওয়ার ছিল। দ্বিতীয় মহাযুদ্ধে সময় জার্মান বলল, কি আমি বড় জাত, ইউরোপের মধ্যে সবচেয়ে বড় জাত আমি রোম সাম্রাজ্য শাসন করছি। রোম যদিও ইটালিতে, কিন্তু এর শাসকরা এবং এর সৈনিকরা এর সব ছিল জার্মানি, অনেক সময়, অধিকাংশ সময়। তো জার্মানি বললো, আমি এত বড় মস্তান, তুই বেটা ফ্রান্স আর ইংল্যান্ড দুনিয়া দখল করে রাখছাস, তোর বারোটা বাজাই দিম। ফ্রান্স আর ইংল্যান্ড ও পুরা ইউরোপ দখল করে ফেললো, জার্মানি কয়েকদিনের মধ্যে। ফ্রান্স দখল করছে মাত্র 6 দিনে, পুরা ইউরোপ দখল করে ফেললো জার্মানি। ইংল্যান্ডটা দখল করতে পারে নাই, কারণ হইলো ইংলিশ চ্যানেলের কারণে। 25 মাইল চওড়া ইংলিশ চ্যানেল, ওই ইংলিশ চ্যানেল মানে সমুদ্র আর কি, 25 মাইল চওড়া। তা এই ইংলিশ চ্যানেল পার হইয়া ইংল্যান্ডে যাইয়া ইংল্যান্ড দখল করতে পারে নাই।
তো ইংলিশ চ্যানেলের কারণে ওই যে ব্রজেন দাস পার হয়েছিল ইংলিশ চ্যানেল সাতটায়া, ইংলিশ চ্যানেলের কারণে গেল আটকায়া, ইংল্যান্ডে গেল টিকা, ইংল্যান্ড স্বাধীন থেকে গেল, বাকি পুরা যা ইউরোপ দখল করে ফেলছিল জার্মানি, রাশিয়ারও বিরাট অংশ দখল করে ফেলছিল। কইরা ঘোষণা করে দিল আমি বিগেস্ট মস্তান। এখন ইউরোপ দখল করে ফেলছে, ইংল্যান্ড দখল করতে পারে নাই। এর মধ্যে এর টাই আপ ছিল জাপানের সাথে, জাপান পার্ল হারবারে বোমা ফেলাইলো। ইংল্যান্ড জানতো যে জাপানের 2টা ক্যারিয়ার যাচ্ছে ওইদিকে, কিন্তু ইংল্যান্ড বলে নাই, জানে যে এরা যাইয়াই আক্রমণ করবে পার্ল হারবারে। ওরা চুপ থাকছে। ইংল্যান্ডের তখন গোয়েন্দা অনেক শক্তিশালী গোয়েন্দা বাহিনী ছিল, কিন্তু ইংল্যান্ড বলে নাই। জাপানির দেয় পার্ল হারবারে বোমা ফেলাইলো, আমেরিকার যুদ্ধে নেমে পড়লো। আমেরিকার যুদ্ধে নেমে পড়লো ইংল্যান্ডের সমর্থনে, এবং ইংল্যান্ডে এসে সৈন্য জমায়েত করতে লাগলো। কারণ ইংল্যান্ড তো, জার্মান তো ইংল্যান্ড দখল করতে পারে নাই, ইংলিশ চ্যানেলের কারণে সৈন্য জমা করতে লাগলো ইংল্যান্ডে সৈন্য জমা করার পরে হঠাৎ করে একদিন ইংলিশ চ্যানেল পার হইলো। এটাকে পার হয়ে এসে নরম্যান্ডিতে নামলো আমেরিকান ফোর্স। এটাকে বলে নরম্যান্ডি ল্যান্ডিং অপারেশন। এই নরম্যান্ডি 1000 মাইল সোজা জার্মানের দিকে অগ্রাসী যুদ্ধের অভিযান চালাই দিল। এই 1000 মাইল লম্বা রাস্তা পার হয়ে যায় জার্মান দখল করলো। ওদিকে রাশিয়াও গুইরা খেয়ে উঠে আসলো, এসে সোজা যায় জার্মানি বার্লিন দখল করে ফেললো। একদিক দিয়ে আমেরিকা এসে ঢুকলো বার্লিনে, আর একদিকে রাশিয়া এসে ঢুকলো। ফল অফ বার্লিনের আর অর্ধেক দখল করে মধ্যে ওয়াল তুলে দিল। তা এখন সব গেল হাইরা। তখন নতুন সুপার পাওয়ার চলে আসলো আমেরিকা তখন হলো নতুন সুপার পাওয়ার, আমেরিকা আর রাশিয়া। ইংল্যান্ড আর ফ্রান্স আর থাকলো না, নতুন সুপার পাওয়ার আসলো আমেরিকা আর রাশিয়া। আমেরিকা বলল যে এখন থেকে আর কলোনি, আগে সুপার পাওয়াররা কলোনি দখল করে রাখতো, রাজ্য দখল করে সুপার পাওয়ার হইতো। এখন আমেরিকা বললো রাজ্য দখল করার দরকার নাই, সব দেশ স্বাধীন হয়ে যাবে, রাজ্য দখল করার দরকার নেই। UN বানাইলো, রাজ্য দখল করার পলিসি বাদ দিয়ে দিল। এখন সব দেশ স্বাধীন হয়ে গেল, ফ্রি ওয়ার্ল্ড হয়ে গেল, আমেরিকা সুপার পাওয়ার হয়ে গেল। তো রাজ্য দখলের রাজনীতি চলে গেল আর কি। তা এই যে রাজ্য দখল করে ব্রিটিশরা চলে গেল, যখন ব্রিটিশরা চলে গেল তখন তো ভারতের নেতাদের মাথা খারাপ। ব্রিটিশ তখন যাবেই, আমেরিকার একদম আমেরিকা রাশিয়া দুইজনেই এখন সুপার পাওয়ার, করা পলিসি যে সমস্ত কলোনি ছাড়িয়ে দিতে হবে। ব্রিটিশরা এখন যাবেই, এখন ধরে আর রাখা যায় না। এখন নেতারা, ভারতীয় নেতা গান্ধী, নেহেরু, প্যাটেল, কায়দা আজম এরা কইল যে তুমি গেলে তো আমাকে মারামারি লেগে যাবে নি, হিন্দু মুসলমান মারামারি। তো এই যে হিন্দু মুসলমান, কারণ ভারতে ওভারঅল পাক ভারত সাবকন্টিনেন্টে কিন্তু মুসলমান মাইনরিটি না, 33% লোককে মাইনরিটি বলা যায় না, 10% 20% পর্যন্ত বলা যায় মাইনরিটি, কিন্তু 33% মুসলমান ছিল ওভারঅল ভারতে। পাক ভারত বাংলাদেশ মিলা 33% হলো মুসলমান, 3 ভাগের 1 ভাগ মুসলমান। তার উপরে আবার হিন্দুদের মধ্যে 2 ভাগ হরিজন, মানে লোয়ার কাস্ট, নিম্ন বর্ণের হিন্দু যারা, তারা সাধারণত মুসলমানদের সাথে সাপোর্ট দিত, রাজনীতি করতো না, ওরা নিউট্রাল, বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত। আর রাজনীতি যা করতো এগুলো সব হইতেছে উচ্চ বংশের হিন্দু আর কি, ব্রাহ্মণ এরা। তো যার ফলে মুসলমানদের পাওয়ার ছিল 33% হলেও ওই লোয়ার কাস্ট হিন্দুরা অনেক সময় মুসলমানদের সাপোর্ট দিয়ে দিত আর কি ভিতরে, যার ফলে মুসলমানরা মাইনরিটি বলা যেত না। তো এখন কায়দা জমেরা দিল যে আরে মারামারি লেগে দেবে রে, ব্রিটিশ বাবারা চলে যেতেছে, কি করব? তখন দেশ ভাগ করছে আর কি, পাকিস্তান বানাইলো এবং ভারত বানাইলো। এখন তাহলে কি ভারত বানানোর পিছনে কিন্তু, বা ভারত পাকিস্তান বানানোর পিছনে কিন্তু ভারতীয় নেতারাই দেশটাকে ভাগ করে নিল, যাতে নাকি মারামারি না লাগে আর কি। তো যখন ভাগ হয়ে গেল তখনও কিছু রাইট হয়েছে, একজন আর একজনের খেদাইয়া পাকিস্তান হইলো, ভারত হইলো।
এখন এই পাকিস্তান আর ভারত হইল, এখন এই যে এরপরে আবার 71 সালে বাংলাদেশ স্বাধীন হইল, এখন পাকিস্তানও আছে, ভারতও আছে, বাংলাদেশও আছে। প্রবলেম হইল আমি কেন আলোচনা করতেছি, আমি আলোচনা করতেছি এই জন্যে, এই যে শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীর শেষে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে। শেষে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সব মিলে গেছে, ও আর আমি আলোচনা করবো না, আপনারা দেখে নিন। শেষে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে। এই ভবিষ্যৎবাণীগুলার ব্যাখ্যা কিছু লোক করে, কইরা বুঝাইতে চায় বাংলাদেশের আক্রমণ করবে, ভারত বাংলাদেশ দখল করে নিবে এবং ভারত বাংলাদেশে ব্যাপক মানুষ মারবে। এটা বলতে চায় যে ভারত নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী দেখায় তারা প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশ দখল করে নেবে এবং এখানে অনেক মানুষ মারবে। কিন্তু আমার মত তা না, এটা একটা উদ্ভট ধারণা। ভারত কোনো অবস্থায় বাংলাদেশ দখল করবে না। বা ভারতরে যদি আপনি ডাইকেও নিয়ে আসেন, ভাই আপনি আমার একটু দখল করেন, তাও দখল করবে না। 71 সালে দখল করে সাথে সাথে ভাগছে, কারণ এই দেশ তো মুসলমানদেরকে তো ওরাই আলাদা করছে ওদের দেশে শান্তিতে থাকার জন্য। বাংলাদেশ দখল করা মানে 17 কোটি মুসলমান দখল করা। বাংলাদেশ যে রাত্রে দখল করবে, যেদিন দখল করবে, ওই দিন ভারতের মুসলমানের সংখ্যা 17 কোটি বাইরে যাবে। এখন আছে 17 কোটি, হয়ে যাবে রাতারাতি 34 কোটি। এই ভুল ওরা কোনো দিন করবে না। 34 কোটি মুসলমান হয়ে গেলে দেখা যাবে যে দিল্লির সরকার গঠনে মুসলমানদের বাঙালি চলে আসছি, তখন আর অন্য জাতের লোক ওই দিল্লিতে যেতে পারবে না। আমাদের ভোটের সংখ্যা এত হয়ে যাবে যে এমনি তো বাঙালি অনেক বড় জাত। আসামের লোক বাঙালি, ঝাড়খণ্ড বাঙালি, পশ্চিমবাংলা বাঙালি, উড়িষ্যার লোক বাঙালি, বিহারিরাও বলতে গেলে একটা বাংলাটা নেই কথা কয়। তা যাই হোক, এই পুরা ইস্টার্ন সাইডে বিশাল জনসংখ্যা বাঙালি। তা যদি ভারত আমাদের দেশ দখল কোনো অবস্থায় করবে না, বরং তার কাটার বেড়া 3টা দিয়েও স্বস্তি পায় না, পারলে আরও কয়টা দেয় তার কাটার বেড়া, যে এরা যেন না আসে। ওরে জোর করে এনে দখল করাই দিলেও দখল করবে না, ভেঙে চলে যাবে দৌড় দিয়া। আপনি ভারতীয় আর্মি টাইনে টুইনে নিয়ে আসলেন ঢাকায়, যে ঢাকা দখল কর, ও দেখবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে দৌড়াইয়া খালি ভেঙে যেতেছে। ও কোনো দিন, আমি মিডিয়ারে আসছিলাম, তো তার কাটার বেড়া করতেছে বর্ডার থেকে মাত্র 30 গজ দূর দিয়ে। আমি খবর পেয়ে গেলাম বাংলাদেশ সরকার কয়ে দিছে 150 গজ দূরে দিয়ে তার কাটার বেড়া হবে। সব জায়গায় 150 গজ দূরে দেওয়া হয়েছে, আর আমার ওইখানে যায় 30 গজের মধ্যে। আমি কই, ওরা শোনেই না। ফ্ল্যাগ মিটিং হইলো, তারপরে ওদের অফিসার অনেক, 15-20 জন অফিসার, আমি মাত্র 2 জন। তা তর্ক বিতর্ক করে পারি না। ও কয় যে না, এখানে করতে হবে, এই গ্রামটা জাকারিয়া, এই গ্রামের লোক মরে যাবে, এরা তার কাটার বেড়ার বাইরে পড়ে যাবে, এই দেখো না গ্রাম, এর মুসলিম। হ্যাঁ, ওই গ্রামের লোক মুসলিম ছিল কিছু। আচ্ছা, এই গ্রামটারে নিয়ে যাই, গ্রামটারে বেড়ার ও পাশে ফেলাই। আমি বললাম যে গ্রামটাও আমি জানি না, আমার পলিসি 150 গজ দূরে যাইতে হবে, আর ও যাবেই না, শেষ পর্যন্ত যাবেই না। 10-15 জন অফিসার তর্ক করতেছে, তার মধ্যে আবার সিনিয়রও আছে। শেষে আমি বললাম যে ঠিক আছে, যা ইচ্ছা তাই করো, আমি এখান থেকে বর্ডার পোস্ট উঠাই নিয়ে চলে যাবো, আমার আর সিকিউরিটি গার্ড দরকার নাই, আমি বর্ডার সাইড দিয়ে চলে গেলাম। এই কথা করবার সাথে ধরেছে, না, কুল ডাউন, রাগ করে না, ঠিক আছে, দেখি কি করা যায়। মানে বর্ডারটা ওদের বেনিফিট দেয়, আমি যে ডিউটি করতেছি ওদের লাভ, আমার লাভ না। ওপারে বাঙালি, আমি যেখানে আসছিলাম ওপারে ভর্তি বাঙালি, আমিও বাঙালি, ও বাঙালি। বরং ওই বেটা মাউরে আইসা ওরে ডিউটি করতেছে, ওইটা বললাম, আমার ডিউটি তো বললাম, আমি যেই করছি আমি চলে গেলাম, আমি বর্ডার সব উঠাই নিয়ে চলে যাবো। তখন তার কাটার বেড়া সরাইলো, ও টেম্পিরে নিয়ে আসলো, এমপি সাহেব পাবলিকে বুঝাইলো, লোকজন থেকে ক্ষতিপূরণ দিয়া ভিতরে নিয়ে গেল, তার কাটার বেড়া 150 গজে দূরে সরলো। এই অবস্থা। ওরে টানলে ওই ভারত বাংলাদেশ দখল করতে আসবে না। যাই হোক, এটা কনসেপ্ট, কারণ বাংলাদেশ দখল করা মানে 17 কোটি মুসলমান দখল করা। তাইলে ওরা এই যে সেই 47 সালে এত রাইট হয়েছে ইয়েতে কলকাতায় হাঁটু রঞ্জিত হয়ে গেছিল, তো এত রায়ট হয়েছে, এটা তো আর কোনো ভ্যালু থাকবে না। ওরা কোনো অবস্থায় বাংলাদেশ দখল করবে না। বাংলাদেশের একটা আর্মি দরকার, আর্মি ছাড়া দেশ থাকে না, বিভিন্ন ক্রাইসিস হয়, একটা বেসিক আর্মি
বেসিক আর্মি বাংলাদেশ দরকার, এটা আছে বেসিক আর্মি বলতে বোঝা যায় ইনফেন্ট্রি ব্যাটালিয়ানস, ব্রিগেডস, ডিভিশনস, কোর এবং আর্মি হেডকোয়ার্টার, এই ইনফেন্ট্রি আর্মার্ড আর্টিলারি, এইগুলা মিলে একটা বেসিক আর্মি। ওটার মধ্যে আবার মিসাইলিনের লাগান, সাবমেরিনের লাগান, বিরাট বিরাট কিছু বেসিক এয়ারফোর্সও দরকার, বেসিক মৌলিক জিনিস যেগুলা, এই বেসিক জিনিসটা আমাদের বেসিক আর্মিও আছে, বেসিক ট্রেনিংও খুব ভালো, যার ফলে ইউএনএ আমাদের নামও আছে। কিন্তু ওর মধ্যে আবার ওই যে অ্যাটম বোম, মিসাইল, এগুলো হলো এক্সট্রা পাওয়ার, অফেন্সিভ পাওয়ার বাড়ানো, ইয়ার দরকার নেই বাংলাদেশে আর্মি ওরকম থাকলে, বেসিক আর্মি আছে, বরং আরও এখন উন্নতি হচ্ছে, অনেক ডেভেলপ করে ফেলছে। শেখ হাসিনা আসার পরে আর্মির ব্যাপক উন্নতি হয়েছে। যাই হোক, এটা বেসিক লেভেলেই উন্নতিটা হয়েছে। এটা যাই হোক, আমি আপনার এই কোন জায়গায় আমার এই যে যারা নাকি বলে যে বাংলাদেশ দখল করে নিবে এবং এখানে ব্যাপক হত্যাকাণ্ড চালাবে, সেই জায়গাটায় আমি আলোচনা করব, যে ডেভেলপমেন্ট, বর্তমান কারেন্ট ডেভেলপমেন্টের ভিত্তিতে আমি আলোচনাটা করব। এই যে এইখানে দেখাচ্ছি, এই যে এখানটায়, এই যে এই ভিডিওতে আপনি পাবেন এই যে কাশিদায় সওগাত শাহ নিয়ামতুল্লাহ, এইখানে আলোচনাটা করাইছে। আমি ভিডিওটার কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি, এই কিছু অংশ শোনায় তারপর আলোচনা করব। প্যারা 22, ভারত ভাঙ্গিয়া হইবে দুবাগ, সততায় নেতাদের মহাদুর্ভোগ, দুর্দশা হবে দুদেশেরই মানুষের। ব্যাখ্যা: দেশভাগের সময় মুসলমানরা আরো অনেক বেশি এলাকা পেত, কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়, ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা। এখনো ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। প্যারা 23, মুকুটবিহীন নাদান বাদশা পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজেবাজে এক ছাড়। প্যারা 24, দুর্নীতি, ঘুষ কাজে অবহেলা, নীতিহীন। আচ্ছা, এইখানে একটু ইনফরমেশনে ঝামেলা আছে। ব্রিটিশ ইন্ডিয়াতে 33% মুসলমান ছিল, ওভারঅল ল্যান্ডও কিন্তু মুসলমানরা 33%ই পাইছিল। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তৎকালীন মিলায়া 33% ল্যান্ড পাইছিল, কিন্তু লস হয়েছে আমাদের। এই যে এই বাংলাদেশের এলাকায় আমাদের একটু ল্যান্ড কম দিছে, পশ্চিম পাকিস্তানের ল্যান্ড বাড়াইছে। তো যাই হোক, এইখানে কিছু এই যে ঘুষ, দুর্নীতি এবং আরও অনেক খারাপ কথা বলা আছে, এটা আমি শোনাই। এইগুলা কিন্তু আসলে বাংলাদেশের লোকদের সাথে ব্যাপারে বলে নাই, এইগুলা উনি বলছেন সমস্ত মুসলিম বিশ্বের ব্যাপারেই বলছে, সারা মুসলিম বিশ্বের অধঃপতন হবে, এইগুলা এখানে বলছে। ওইখানে যদিও পাকিস্তান এবং ভারতের সৃষ্টির কথা বলা হইল, পাকিস্তান ভারতের সৃষ্টির কথা বলার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আলোচনা করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকিস্তান ইন্ডিয়ার সৃষ্টি, এটা বলার পরে এইখানে যে বলা শুরু করছে যে ঘুষ, দুর্নীতি, অবহেলা, এইসব, এগুলা সমস্ত মুসলিম বিশ্বের কথা এখানে বলতেছে, এটা বাংলাদেশের ব্যাপারে না। এইগুলা শুনলেই আপনারা বুঝবেন যে এগুলা বাংলাদেশের ব্যাপারে বলা হয় নাই। ফলে শাহী ফরমান হবে পয়মাল, দেশ যাবে রসাতলে। ব্যাখ্যা: এখানে সমসাময়িক দুর্নীতি বোঝানো হয়েছে। প্যারা 25, হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ, মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আস্ফালন। প্যারা 26, পেয়ারা নবীর উম্মতগণ ভুলিবে আপন শান, ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান। পেয়ারা নবীর উম্মতগণ মানে এটা সমস্ত মুসলমান কান্ট্রিগুলারই একই অবস্থা, এবং ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান মানে পুরা মুসলমান, এই সেই মরক্কো থেকে বাংলাদেশ, মালয়েশিয়া পর্যন্ত যত আছে সবার কথা এখানে বলতেছে। এইখানে আবার ধরে বসেন না যে এগুলো সব বাংলাদেশের কথা। প্যারা 27, কালের চক্রে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত সম্মান। প্যারা 28, উঠিয়া যাইবে বাচো বিচার, হালাল ও হারামের, লজ্জা রবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। এইগুলা ওভারঅল মুসলিম কান্ট্রি,
বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ হচ্ছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশে এগুলা হয় না, নারীদের ইজ্জত লুট করা এটা সম্ভব না। পিঠাইয়া যে কোনো গ্রামে যাইয়া এই কাম করে দেখেন গে, পিঠাইয়া পিঠা কিল একটা মাটিতে পড়বে না। যাই হোক, প্যারা 29, অসুর অদম হইবে তাহারা ভাই বোনে বা মা বেটায়, জেনা বেবিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায়। প্যারা এগুলো বাংলাদেশের কথা না, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমানদের মধ্যে উত্থান পতন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এইগুলো আলোচনা করছে। এই আলোচনার মধ্যেই একটা জিনিস হলো পাকিস্তান ভারতের সৃষ্টি। এটা উনি পাকিস্তান ভারতের সৃষ্টির কথা বললাম, মুসলমানদের ওভারঅল মুসলমানদের অবনতির কথা উনি এখানে বলছেন। 30, নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ, নারীরা উপরে সেজে রবে সতী, ভেতরে বেচিবে দেহ। বাংলাদেশের অবস্থা কোনো মতে এরকম না। বাংলাদেশের মানুষ ধার্মিক এবং ব্যাপকভাবে ধার্মিক। এখানে ওয়াজ নসিহতের শেষ নাই এবং মানুষ ধর্ম পালন করে চলে। আচ্ছা, ওভারঅল মুসলিম কান্ট্রির কথা বলছে, এটা তো বললাম। আগে সামনে শুনি। প্যারা 31, উপরে সাধুর লেবাস, ভেতরে পাপের বিষাতি পুরা, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিস বন্ধুরা। প্যারা 32, নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ, ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিসহ। প্যারা 33, কলিজার খুন পান করে বলি শোনো হে বৎসগণ, খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ। প্যারা 34, পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি, ডোবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামে। প্যারা 35, ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। এই যে ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, এটা তো আমরা দেখলামই সিরিয়াতে, ইরাকে, বিভিন্ন দেশে, ইসরায়েলে, কোথায় না, লিবিয়াতে ব্যাপকভাবে মুসলমানরা মারা গেছে এবং ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। দেশে প্রচুর রিফিউজি হয়েছে মুসলমানরা। সিরিয়ার বলতে গেলে লক্ষ লক্ষ লোক এখন ইরাকে থাকে, আফগানিস্তানের লক্ষ লক্ষ লোক বিভিন্ন জায়গায় চলে গেছে। সারা মুসলিম বিশ্বের এই অবস্থা। এটা মুসলিম বিশ্বের কথা বলা হয়েছে, এগুলা আবার বাংলাদেশের কথা ভাবিয়ে বসেন না। প্যারা 36, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। প্যারা 37, এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। এইখানে আমার আলোচনা। এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। পাঞ্জাব কেন্দ্রের মানে পাঞ্জাবের রাজধানীর। তাহলে পাঞ্জাবের রাজধানী কেউ দখল করবে। নারকীরা কোথায় থাকে? পাঞ্জাবের রাজধানীতে থাকতো। তা এই পাঞ্জাবের রাজধানী কেউ একজন দখল করবে। পাঞ্জাবের রাজধানী দখল করা মানে পুরো পাঞ্জাব দখল করে নেওয়া। এখন এই পাঞ্জাবকে এই ব্যাখ্যাকার এবং বাংলাদেশের সমস্ত ব্যাখ্যাকারই বলতে গেলে এরা বলে যে এই পাঞ্জাব মানে হলো কাশ্মীর। পাঞ্জাব মানে কাশ্মীর বলার কোনো কারণ নাই, কারণ শাহ নেয়ামতুল্লাহর সময় পাঞ্জাব ছিল। পাঞ্জাব একটা প্রসিদ্ধ জায়গা ছিল, মুসলমানরা বারবার পাঞ্জাব দখল করতো ওনার সময়, এবং পাঞ্জাবরে সবাই ভালো করে চিনত। অতএব পাঞ্জাবকে উনি কাশ্মীর বলবে কেন? কাশ্মীরও ওই সময় ছিল। কাশ্মীর আলাদা, তখন এত নাম করা ছিল না, তবে কাশ্মীর ছিল। তা শাহ নেয়ামতুল্লাহ পাঞ্জাব বলছেন। এখন এই ব্যাখ্যাকাররা বলবে, দেখবেন পাঞ্জাবকে বলবে কাশ্মীর, দেখেন। এবং এরপরে পাঞ্জাবকে কাশ্মীর বলবে এবং বলবে যে কাশ্মীরকে দখল করবে মুসলমানরা। কাশ্মীর মুসলমানরা দখল করে নেবে, ফলে কি হবে? ভারত বাংলাদেশ দখল করে নেবে। ভারত বাংলাদেশ দখল করে নেবে মানে যে জিনিসটা খাওয়াই দিলেও খাবে না, বমি করে দিবে, সেইটা সে আইসা দখল করবে। ভারতের জেনারেলরা এবং ভারতের রাজনীতিবিদরা অত বোকা না যে পাঞ্জাব দখল করে কাশ্মীর দখল করে নিয়ে গেছে দেখে এখন আমি বাংলাদেশ দখল করবো।
কাশ্মীর একটা সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ওই জায়গায় অনেক ট্যুরিজম আছে, মানুষরা যায়। ভারতীয় নেতারাও বিভিন্ন সময় কাশ্মীর যায় থাকতো। কাশ্মীর ওরা দখল করে রাখতে চায়। বাংলাদেশ দখল করবে কিসের জন্য? বাংলাদেশ দখল জোর করে দিলেও দখল করবে না। যাই হোক, আচ্ছা, বরং বাংলাদেশই কিছু একটা করতে পারে। তো যাই হোক, সরি, তো এইখানে দেখেন, তাহলে আমি কি বললাম? শাহ নিয়ামতুল্লাহ বলছেন যে পাঞ্জাব দখল করবে, মানে পাঞ্জাব দখল করবে কেউ একজন। আর ব্যাখ্যাকাররা বলে পাঞ্জাব মানে কাশ্মীর। তাহলে কাশ্মীর কে দখল করবে? কাশ্মীর দখল করবে পাকিস্তানিরা, কাশ্মীর দখল করে নিবে। আচ্ছা, এটা ব্যাখ্যাকাররা বলে পাকিস্তানিরা কাশ্মীর দখল করিবে, অতঃপর ভারত রাগান্বিত হইয়া বাংলাদেশ দখল করিয়া নিবে। এইটা তারা বলে। এই বলাটা যে ভুল সেটা আমি আলোচনা করব। যেহেতু শাহ নিয়ামতুল্লাহ পাঞ্জাব বলছেন, আমার মত হচ্ছে এই পাঞ্জাবি দখল করবে কেউ একজন। কে পাঞ্জাব দখল করবে এটাও আমি আলোচনা করবো একটু পরে। আগে এই ব্যাখ্যাটা শুনে নিই। ব্যাখ্যা: এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয়। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে। আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্ত লগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা। কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ, আল কায়দা, তালেবান সহ আরো অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের থেকে দখলমুক্ত করার জন্য। প্যারা 38। আচ্ছা, প্যারা 38টাও শুনে নিই। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। এই যে অনুরোধভাবে একটি শহর দখল, হিন্দুরা একটা শহরের পতন হবে এবং এই শহরটা হিন্দুরা নিয়ে দখল করে নেবে। এই শহরটার কথা বলবে, এরা বলবে বাংলাদেশ দখল করে নেবে হিন্দুরা। এটাও ভুল আইডিয়া। ভুল আইডিয়া কিভাবে, এটা বোঝার জন্য একটু একটু বিস্তারিত আলোচনা যাইতে হবে। আলোচনা হলো কাশ্মীর। এটা দেখেন, পাকিস্তান। এই পাকিস্তানকে আমরা একটু আলোচনা করতে হবে এবং বুঝতে হবে এই ব্যাপারে। এই ম্যাপটা আলোচনা করার আগে আমি আর একটা ম্যাপ দেখাই। এটা পাকিস্তান আসলে কি? পাকিস্তানের এই যে এই অংশটা, এটাকে বলে পাঞ্জাব। পাঞ্জাব মূলত পাকিস্তানের অধিকাংশ লোক পাঞ্জাবি। প্রায় পাকিস্তানের 60% লোক হচ্ছে পাঞ্জাবি, 60% লোক পাঞ্জাবি। আর প্রায় সিন্ধি আছে 15%। তাহলে পাঞ্জাবি হইল 60, আর এই সিন্ধি এটা হলো 15%। তাহলে এই এলাকার তা সিন্ধি 15%, আর 60% হলো পাঞ্জাবি। এখন এই পাঞ্জাবিরাই কিন্তু রাজনৈতিক নেতা যত দেখা যায় অধিকাংশ হলো পাঞ্জাবি। পাকিস্তানের যত রাজনীতি, যে নওয়াজ শরীফ টরিফ যত যা দেখবেন সব হলো পাঞ্জাবি। এবং মূল কথা, পাকিস্তানের রাজনীতিকে আর্মি কন্ট্রোল করে, এবং এই আর্মির 98% পাকিস্তান আর্মি হচ্ছে পাঞ্জাবি লোক। আমি আবার বলি, 98% পাকিস্তান আর্মি হলো পাঞ্জাবি অফিসার এবং সৈনিক সহ। 98% পাঞ্জাবি কেন? 98% পাঞ্জাবি কারণ হইল এই যে বেলুচিস্তানের লোক, এরা আর্মিতে জয়েন করে না। এরা আর্মিতে যাওয়ার এদের ট্র্যাডিশন নাই। এরা নাকুচা টাইপ। এরা ওই পাঞ্জাবি অফিসারদের আন্ডারে চাকরি করবে এটা কল্পনাও করতে পারে না। এই নাকুচা বেলুচিস্তান মোটামুটি এদের কিছু লোকের টাই আপ হইল ইরানের সাথে। এরা নিজেদেরকে বেলুচিস্তানের একটা অংশ, বিরাট অংশ ইরানে আছে, একটা অংশ পাকিস্তানে পড়ছে, এবং এরা ট্রাইবাল পিপল, এবং এরা পাকিস্তানিদের চাইতে একটু একটু উঁচা জাতের মনে করেন, বা ওই একটু মানে ট্রাইবাল পিপল। এরা ট্রাইবের সাথে থাকে, এরা আর্মিতে জয়েন করে না। আর এইটা হলো পাঠান এলাকা। পাঠানরাও আর্মিতে জয়েন করে না, খুব কম, একটা দুইটা। যে একটা দুইটা জয়েন করে তাও আবার অফিসারে। আপনি পাঠান অফিসার পাবেন,
কিন্তু পাঠান কোনো সৈনিক পাবেন না। আচ্ছা, বলবেন যে বালুচ রেজিমেন্ট আছে। হ্যাঁ, পাকিস্তানে বালুচ রেজিমেন্ট আছে। এই বালুচ রেজিমেন্টে একটা বালুচ সৈনিক নাই। এই বালুচ রেজিমেন্টের 100% পাঞ্জাবি সৈনিক। এই রেজিমেন্টগুলো ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, নাম রয়ে গেছে। আসলে বালুচ রেজিমেন্টে বালুচ থাকে না, বালুচ রেজিমেন্টে পাঞ্জাবিরা থাকে। তো পাকিস্তান বলতে পাঞ্জাবি বোঝায়, এটা বুঝতে হবে যে পাকিস্তান বলতে পাঞ্জাবি বোঝায়। এই ম্যাপটাও দেখাই, এই দেখেন, এইটা হলো পাঞ্জাব। এই পাঞ্জাব কেন? এই যে 5টা নদী আসছে এখানে, 5টা নদী, এই যে হিমালয়ের এই পাশ থেকে কারাকোরাম এই দিক দিয়ে এসে 5টা নদী এখানে আসছে, এই জন্য এর নাম পাঞ্জাব। এই 5টা নদী মিলা গেল এখানে, 5টা নদী মিলা গেল, মিলা একটা নদী হয়ে গেল। এই নদীর নাম হলো সিন্ধু। এই জন্য এদেরকে বলা হয় সিন্ধি। সিন্ধি, এই যে এই নদীর নামে এই এলাকাটার নাম হলো সিন্ধু এলাকা। সিন্ধু, সিন্ধু এলাকা। সিন্ধু এলাকার লোকদেরকে বলা হয় সিন্ধি লোক। আর এই 5 নদী এলাকা, এটাকে 5টা নদী, এই জন্য পাঞ্জাব, এই লোকগুলো হয় পাঞ্জাবি লোক। এই পাঞ্জাবি লোক এরা আবার নিজেদেরকে সারাইকি বলে, এদের ভাষা একটু এদিক ওদিক আছে। এই জন্য আসলে সারাইকি বলা শুরু করছে 15-20 বছর ধরে। অরিজিনালি এরা সব পাঞ্জাবি। এরাও পাঞ্জাবি, এরাও পাঞ্জাবি। এই সিন্ধির লোক, সিন্ধিতে লোক সংখ্যা কম, বলছি 15%। এখানে যেহেতু ফসল হয় শুধু এই নদী অববাহিকা দিয়ে, এই সব দিক ফসল হয় না। এই জন্য সিন্ধুর অববাহিকায় যারা থাকে তাদেরই ফসল টসল হয়, এই এলাকা দিয়ে থাকে। এরা কৃষক। এই পাঞ্জাব এলাকা এরা কৃষি প্রধান এলাকা, এরা হলো কৃষক। সিন্ধি এলাকায় এরাও কৃষি এলাকা, কৃষক। আসলে এখান থেকে এই পাঞ্জাব বলেন, পাঞ্জাব মানে 5টা নদীয়ালা, আর সিন্ধু মানে সিন্ধি মানে সিন্ধু নদীয়ালা, সিন্ধু নদীয়ালা। এরা আসলে একই জাতের লোক। এরা কৃষি প্রধান লোক, কৃষক। আচ্ছা, কৃষক মানুষের দুইটা, আমি এর আগে বলছি, মানুষের 2টা বেসিক প্রফেশনের, একটা হলো কৃষিকাজ, একটা হলো পশুপালন। যারা নাকি গোত্রে থাকে, যেমন আরাবিয়ান গোত্র, এদের হাজার হাজার থাকে, ভেড়া থাকে। ভেড়া চড়ায় খায়, উট চড়ায় খায়, গরু চড়ায় খায়, গরুর পাল। এরা হলো মূলত পশুপালক, গোত্র সিস্টেমে থাকে। তারপরে যে এই এলাকার লোক, এই আফগানিস্তানের পরে রাশিয়া শুরু, বিশাল স্তেপ তৃণভূমি। এই তৃণভূমিতে প্রচুর পশুপালক আছে, এরা পশুপালক। এখন এই পশুপালকরা হয় কি, পশুপালক এরা হলো মোবাইল জাত, এদের জীবনটাই চলা। কারণ হলো বিভিন্ন সময় পশুর পাল নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলতে হয়। কারণ না চললে পশু খাবে কি, এক জায়গার ঘাস খেয়ে ফেললে আর এক জায়গায় যাইতে হয়। মানে মনে করেন 10,000 লোক 1 লক্ষ পশু ভেড়া নিয়ে চলতেছে, এক জায়গার ঘাস খায় ফেললে আরেক জায়গায় যাচ্ছে। এভাবে ওরা চলন্ত গোত্র, এরা কোনো গ্রাম ভিত্তিক থাকে না। যার ফলে এই যে চলন্ত লোকগুলা সহজেই নেতারা ধরে আন্ডারে একত্রিত হয় এবং যোদ্ধা জাত হিসাবে তৈরি হয়ে যায় এবং আক্রমণ করে। কিন্তু যারা নাকি কৃষকেরা আবার ওই যেখানে ক্ষেতের কাছ আশেপাশে বাড়ি করে থাকতে হয়, সে যদি বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় তাহলে ধান পান যা আছে, গম যা আছে সব মরে যাবে। এই জন্য সে বাড়ির থেকে যাইতে পারে না। এরা স্থায়ী, এক জায়গায় থাকে, মুভ করে না। এই যে পাঞ্জাবের লোক আর বাংলাদেশের লোকের মধ্যে কোনো পার্থক্য নাই। পাঞ্জাবিরা যেরকম মন মানসিকতা চাল চলন সমস্ত কিছু, এই পাঞ্জাবি আর এই সিন্ধি একই নেচারের লোক। এরা কৃষক। আচ্ছা, এই এলাকাটায় কৃষি প্রধান হওয়ার কারণে হয়েছে কি, এখানে প্রচুর গম টম হয়, ফসল হয়। এই গম ফসলেই এই এলাকাগুলো চলে। এই যে আফগানিস্তান, পাকিস্তানের এই যে পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকার লোকদের গম খাইতে হলে গমটা আসবে এই পাঞ্জাব থেকে। আচ্ছা, এটা হইল এখানকার সিচুয়েশন পাঞ্জাব। এখন এরা কৃষিকাজ করতো, আদিকাল থেকে কৃষিকাজ করতো, কোনো অসুবিধা নাই, কৃষক মানুষ, কোনো অসুবিধা নাই। কিন্তু বিভিন্ন সময় এই এলাকা দখল করছে, এই পেশোয়ার টেশোয়ার সব দখল করছে। বিভিন্ন সময় এই এলাকার থেকে পাঠানরা এসে ভারত শহর দখল করে ফেলছে, এদিক দিয়েও আসছে। তা যাই হোক, এই খাইবার দিয়ে আসা যায়, খাইবার দিয়ে যে কোনো জায়গার থেকে আসা যায় না, কিন্তু পাহাড়ি অঞ্চল এটা, এই পাহাড়ি অঞ্চল ভাগ করে ফেলছে। এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই পাহাড়ের ওপাশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট না, এটা হলো সেন্ট্রাল এশিয়া, এখান থেকে শুরু হয়ে গেল।
তাহলে এই আফগানিস্তান আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে পড়ে না, বেলুচিস্তানও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে পড়ে না, কিন্তু পাঞ্জাব আর সিন্ধ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে পড়ে। এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর আফগানিস্তান একে ভাগ করছে এই পর্বতশ্রেণী, এই যে উঁচা পর্বতশ্রেণী। এবং এই কাবুল এখান থেকে যদি আপনি পাঞ্জাবে আসতে চান তাহলে এই যে ইসলামাবাদ হয়ে আসতে হয়, এই যে পেশোয়ার ইসলামাবাদ হয়ে এইখানে আসতে হবে, এই লাহোর, পেশোয়ার ইসলামাবাদ, এই যে লাহোর, এখানে কাবুল। আর এই যে খাইবার গিরিপথ, এই খাইবার গিরিপথ ছাড়া আসার উপায় নাই। এই পাহাড় শ্রেণী কিন্তু খুব উঁচা পাহাড় শ্রেণী, যেখান থেকে সেখান থেকে আপনি পার হয়ে আসবেন এটা সম্ভব না। এখানে আসতে হবে এই খাইবার গিরিপথ দিয়া। এই যে দেখেন খাইবার গিরিপথটা একটু নিচু নিচু দেখা যায়, সাদা সাদা ভাব আছে। এই যে এই খাইবার গিরিপথ দিয়ে আইসা পেশোয়ারে আসতে হবে, পেশোয়ার থেকে, পেশোয়ারটাও অবশ্য পাঠানদের এলাকা, আইসা ইসলামাবাদ হয়ে আপনার ওই যে লাহোরে আসতে হবে। এই লাহোর হচ্ছে পাঞ্জাব কেন্দ্র বলা যায় এটাকে, পাঞ্জাবের রাজধানী বলতে গেলে লাহোর। পাঞ্জাব কেন্দ্র দখল করে নিবে, কে দখল করবে? ইন্ডিয়া। 65 সালে লাহোর ইন্ডিয়া দখল করতে চাইছিল, কারণ শিখরাও পাঞ্জাবি, এরা এই পাশে থাকে, এরা লাহোর পুরানো আমলের শিখরা লাহোর চিনে ভালো মতন। যেমন আমাদের দেশে পুরানো মানুষ যারা আছে 70-80 বছর বয়স, তারা ওই কলকাতা ভালো মতন চেনে, কলকাতায় যাতায়াত ছিল ওই রকম। তা পাঞ্জাব কেন্দ্র দখল করবে, কে দখল করবে? কে দখল করার সম্ভাবনা আছে? বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে পাঞ্জাব কেন্দ্র দখল করবে কে? শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীতে স্পষ্ট বলা হয়েছে মুমিনরা পাঞ্জাব কেন্দ্র দখল করে নিবে, মুমিনরা পাঞ্জাব কেন্দ্র দখল করে নিবে। আমি জিনিসটা আবার দেখাই। তালেবান সহ আরো অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে। ব্যাখ্যা এখান 36 মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হতো, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। প্যারা 37 এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের। পাঞ্জাব মানে কিন্তু বলতে গেলে পাকিস্তান, রাজনৈতিক নেতা মেতা সব পাঞ্জাবি, আর্মি 98% পাঞ্জাবি, পাকিস্তানের পলিটিক্স কন্ট্রোল করে আর্মি। তাহলে পাঞ্জাব কেন্দ্র মানে পাকিস্তানের কেন্দ্রও হইতে পারে, কিংবা পাঞ্জাব কেন্দ্র মানে লাহোরও হইতে পারে, ইসলামাবাদও হইতে পারে, এইগুলা। তা পাঞ্জাব কেন্দ্রে দখল হয়ে যাবে এবং এদের ধন সম্পদ আসিবে তাদের দখলে, মুমিনদের দখলে আসবে। তাহলে মুমিনরা পাঞ্জাব দখল করবে। এখন মুমিনরা পাঞ্জাব দখল করবে, এখন শাহ নেয়ামতুল্লাহ যদি বলে মুমিন, তাইলে সে কাকে বুঝাবে? আমাদের মতন লোক শাহ নেয়ামতুল্লাহর কাছে মুমিন তো আমাদের মতন লোক, আমাদেরকে যদি দেখে শাহ নেয়ামতুল্লাহ লেভেলের লোক, আমরা তো মুমিন তো দূরের কথা, কিছুই মনে করবে না, বলবে না সারা আমাদের চালচলন দেখলে। শাহ নেয়ামতুল্লাহ বলতেছে মুমিন, তার মানে এই মুমিন হইল তালেবান আফগানিস্তান। এই আফগানিস্তানরা পাঞ্জাব দখল করে নিবে, আফগানিস্তান পাঞ্জাব দখল করবে, এটা আমার যা মনে হয়। এই পাঞ্জাবকে কাশ্মীর বলার কোনো কারণ নেই। শাহ নেয়ামতুল্লাহ অক্ষরে অক্ষরে তার ভবিষ্যৎবাণী মিলছে। সে যখন বলছে জিম মানে জার্মানি, 2 জিম মানে জার্মান এবং জাপান, আলিফ 2 আলিফ মানে আমেরিকা, তার ভবিষ্যৎবাণী টু দ্য পয়েন্টে মিলে যায়। তাহলে টু দ্য পয়েন্টে যদি মিলে, তাহলে এই পাঞ্জাবকে আপনি কাশ্মীর ধরবেন কেন? পাঞ্জাবই দখল করে নেবে, পাঞ্জাব কেন্দ্র মানে পাঞ্জাবের রাজধানী দখল করবে। কে দখল করবে? মুমিনরা। কোন মুমিনরা পাঞ্জাবের রাজধানী দখল করতে পারে? এই মুমিনরা হলো আফগানরা। কারণ এই শাহ নেয়ামতুল্লাহ লেভেলের লোকের কাছে মুমিন বলতে আফগানরাই, সে কোনো মতে আর কি তার কাছে পাশ হয়ে যাবে আফগানরা। তাহলে দেখেন, তাহলে বিষয় কি দাঁড়াইলো? আমি বলতেছি এই পাঠানরা, আফগানরা পাঞ্জাব দখল করবে, এটা নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী। এইটা পাঠানরা পাঞ্জাব দখল করবে কেন? অ্যাপারেন্টলি দেখা যায় পাকিস্তানের সাথে পাঠানদের বা তালেবানদের খুব খাতির, আসলে কিন্তু তা না। খাতির ছিল 20 বছর আগে, এখন খাতির নাই। 20 বছর আগে তালেবানরা ক্ষমতায় গেছিল যুদ্ধ কইরা, 95 থেকে 2001 পর্যন্ত না কত পর্যন্ত ছিল, 96 থেকে। তা এই যে 20 বছর আগে পাকিস্তান তাদেরকে একটু সাহায্য করছিল কইরা,
পাকিস্তানের সাহায্য করার কারণ আছে। এই যে আফগানিস্তান, এইখানে পাঠানরা থাকে, এই পাঠানদের এলাকা কিন্তু এই বর্ডার বরাবর না, এটাও পাঠানদের এলাকা। পাকিস্তানে যে প্রচুর পাঠান থাকে, এই যে ফ্রন্টিয়ার প্রভিন্স, এটা পাঠান এলাকা অ্যাকচুয়ালি। এই যে বেলুচিস্তানেরও বিরাট এলাকা এই আফগানিস্তান দাবি করে, আফগানিস্তান এই এখানের বিরাট এলাকা দাবি করে, কোয়েটা টোয়েটা দাবি করে। এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এইটাও ওদের নিজস্ব এলাকা বলে দাবি করে। এবং এই গিলগিট, এটা এই যে আফগানিস্তানের এলাকা, পাঠানরা কিন্তু এই গিলগিটেও থাকে, পাঠানের লোক থাকে, এখানে পাঞ্জাবিরা থাকে না। এটা এখানেও পাঠানরা থাকে, পাঞ্জাবিরা থাকে না। পাঞ্জাবিরা থাকলেও এই নদী অববাহিকায় পাঞ্জাবি সিন্ধিরা, কিন্তু এই যে পাহাড়ি এলাকায় পাঠানরা থাকে। এই ইসলামাবাদ পাঠানদের শহর, এখান থেকে এই যে গিলগিটে পাঠানরা থাকে। এরপরে দেখেন গিলগিটের পরে এই যে কাশ্মীরে ঢুকলেন, এটাও পাঠানদের এলাকা, কাশ্মীরের লোকজন কিন্তু পাঠান। তাহলে এই কাশ্মীর থেকে এই বিরাট এলাকা পাঠানদের এলাকা। আচ্ছা, যদি আফগানিস্তানের তালেবানরা এখন যে পলিসি নিছে, এই পলিসি অনুযায়ী তারা পুরা হুবহু এরা এই এর আগের বারে যে 20 বছর আগে যে ক্ষমতায় আসছিল, 20-25 বছর আগে, সেটা তারা পাকিস্তানের সাপোর্টে আসছিল। কিন্তু পাকিস্তানের স্বার্থ ছিল কাশ্মীরে কিছু একটা করবে এদেরকে দিয়া। কিন্তু এখনকার তালেবান যে ক্ষমতা আসছে, এটা আসছে ইরানের সাপোর্টে। ইরানের সাথে তার গভীর থাকে, যে ওদের যে হেড, এই যে ছবিটা দেখায়, এই যে উনি আমিরুল মোমিনিন, উনি খুবই মানে ঘনিষ্ঠভাবে ইরানের সাপোর্টার। ইনার কথা বলা যায় না, কারণ ইনি ওই যে মোল্লা বেরাদার, উনি হলো মোল্লা ওমরের ঘনিষ্ঠ বন্ধু, বাল্যবন্ধু আর কি। দুইজনে বিয়ে করছে, মোল্লা ওমরের ভাইরা এবং বাল্যবন্ধু, মানে একেবারে ঘনিষ্ঠ বন্ধু। তাই ইনি প্রেসিডেন্ট হচ্ছেন, ইনার ব্যাপার বাদ দিলাম। কিন্তু মেইন যে আমিরুল মোমিনিন মৌলানা সাহেব, মাদ্রাসা চালাইছে, অনেক মাদ্রাসা চালাইছে, পুরাপুরি মৌলানা। ইনি হলো আমিরুল মোমিনিন, ঘনিষ্ঠভাবে ইরানের সাপোর্টার। ইনি আসছেন মোল্লা মনসুরের ডেপুটি ছিলেন উনি। মনসুর হলো মোল্লা ওমরের পরে হেড হইল মোল্লা মনসুর ইরান থেকে পাকিস্তানে আসার সময় আমেরিকান ড্রোনে মারা গেছে, ড্রোনের আঘাতে। মানে আমেরিকানরা দেখছে, আরে ইরানের সাথে যোগাযোগ করে ফেলতেছে মোল্লা মনসুর, ইরানের সাথে যায় চুক্তি করতেছে, সব ব্যবস্থা করতেছে। তখন ওরা তালে ছিল যে ইরান থেকে যেই পাকিস্তানে এসে ঢুকছে, অমনি বেলুচিস্তানে তাকে মোল্লা মনসুরে মেরে ফেলছে। ইনি হলো 3 নাম্বার। তারপরে নেতা হইলেন উনি, মোল্লা মনসুরের পরে হইল উনি, ইনি হলো মৌলবী হিবাতুল্লাহ আকুনজাতা। ইনি ফতোয়া উনি সব দেন। উনি হলো এখন আমিরুল মোমিনিন, পুরোপুরি ইরানের সমর্থক। এইখানে দেখেন ইনার আন্ডারে যে আর্মি হেড আছে মোল্লা মাহমুদ ইয়াকুব, এটা হলো মোল্লা ওমরের ছেলে, তার ছবি দেয় নাই। মোল্লা ওমরের ছেলে ছবি দেয় নাই, এর বয়স মাত্র 30। অ্যাকচুয়ালি কিন্তু এ হলো ফেস, একে দেখানো। মোল্লা ওমরের ছেলে হলো কসমেটিক, মানে দেখানোর জন্য ওনাকে তালেবানের মিলিটারি উইংয়ের হেড বলা হয়। কিন্তু অরিজিনালি মোল্লা ওমরের ছেলে তালেবানের মিলিটারি উইংয়ের হেড না। অরিজিনাল হেড হলো, যিনি কাজ করেন, তিনি হলো মোল্লা সদর। উনি বেশি রকমের একরোখা এবং বেশি রকম ইরানপন্থী, যার ফলে ওনাকে দেখানো হয় না, সামনে রাখা হয় মোল্লা ওমরের ছেলেকে। সে আধুনিক 30 বছর বয়সের মডার্ন ছেলে। আর এটা তো হাক্কানি গ্রুপ, এও একটা হেড, হাক্কানি গ্রুপ। হাক্কানিও এক ধরনের তালেবান, এটা হাক্কানি গ্রুপ। যাই হোক, এনারা সব ইরানপন্থী এবং ওনাদের যে গভর্নমেন্ট এখন হবে, সেই গভর্নমেন্টও এখন যে গভর্নমেন্ট হবে আফগানিস্তানে, সেটাও দেখবেন ওই যে ইরানের ডিজাইনে হবে। ইরানের ডিজাইনের গভর্নমেন্ট কি, ইরানে আয়াতুল্লাহরা কিন্তু সরাসরি গভর্নমেন্ট চালায় না। আয়াতুল্লাহরা কি করে, আয়াতুল্লাহরা অভিভাবক হিসাবে থাকে, গার্জিয়ান কাউন্সিল, অভিভাবক কাউন্সিল আছে, একজন হেড আছে যে নাকি খামেনির আন্ডারে একটা ফোর্স আছে IRGC, এটা হলো খোমেনির আন্ডারের ফোর্স। এটা হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড, ইসলামিক ফোর্স।
বিপ্লবরক্ষী বাহিনী, এরা বিপ্লবকে রক্ষা করে। এই বাহিনী বলতে পারেন খলিফার একটা বাহিনী থাকে, এটা খলিফার বাহিনী। এই বাহিনী কিন্তু বেতনভুক্ত না, এরা নিজেদের ওই টাকা পয়সা একত্রিত করে ব্যবসা ট্যাবসা করে চলে আর কি, এবং গবেষণা করে বিভিন্ন অস্ত্রশস্ত্র বানায় আইআরজিসি। ইরানের নিজস্ব আর্মি আছে, ন্যাশনাল আর্মি আছে, ইরানের আছে। আচ্ছা, একই সিস্টেমে আফগানিস্তানেও দেখবেন যে ওই তালেবান থাকবে, তালেবানরা রেভলিউশনারি গার্ড হিসাবে থাকবে, ওই আইআরজিসির মতন থাকবে। ওই বললাম এখন যিনি আছেন আমিরুল মোমিনের আন্ডারে একটা বাহিনী থাকবে, সেই বাহিনী তালেবান। ওরা আজকাল মুজাহিদিন বলা শুরু করছে, মুজাহিদিন ধরেন। আর আফগানিস্তানে যে আর্মি ছিল, 3 লাখে আর্মি ট্রেনিং দিয়ে বানাইছিল, এই আর্মি দেখবেন আবার ফেরত আনবে। ফেরত আইনে আফগানিস্তানের সরকারের আর্মি থাকবে, আফগানিস্তানের সরকার থাকবে, নির্বাচিত সরকার থাকবে। নির্বাচনের জন্য দেখবেন কিছুদিন আগে এই যে বারাদার হামিদ কারজাইয়ের সাথে আলোচনাও করছে, এই কয়েকদিন আগে ছবি আসছে, হামিদ কারজাইয়ের সাথে কথা বলছে। তো তার মানে তারা নির্বাচন দিবে এবং একটা গভর্নমেন্ট ফর্ম করবে, গভর্নমেন্টের মতো গভর্নমেন্ট চলবে, ইসলামী পুরোপুরি ইরানের ডিজাইন ফলো করতেছে। এমনকি হেজাবের ব্যাপারেও ওরা ইরানের ডিজাইন ফলো করতেছে। তো এইভাবে যদি ওরা দেশটাকে ঠিক মতন চালাইতে পারে, খুব তাড়াতাড়ি ইসলামিক দেশ খুব তাড়াতাড়ি উন্নতি হয়ে যায়। ইরানের যেমন 40 বছর বয়সে এমন মিসাইল টিজাইল বানায়, রকেট স্যাটেলাইট বানায় ফেলছে, নিজস্ব ইন্টারনেট বানায় ফেলছে ইরান। এরদোগান যে ইসলামের পথে পা দিছে, ধাম উন্নতি করে কি বানায় ফেলছে। আফগানিস্তান ইসলামের পথে এসে গেছে, অতএব কোরআনের পথে আসছে। আগের বারে যখন ছিল তখন ছিল সুন্নি বাস্তবায়ন, সুন্না জোর করে বাস্তবায়ন। সুন্না হলো নফল ইবাদত, একটা লোক মানলে ভালো, না মানলে তাকে জোর করে করা যাবে না। আমার দাড়ি রাখতে ইচ্ছা করে না, আপনি জোর করে দাড়ি রাখাইলে এটা গুনাহ হবে আপনার। সুন্নাহ হলো নফল ইবাদত, কেউ পালন করতেছে, কেউ পালন করে, কিন্তু কোরআন বাধ্যতামূলক। এখন ওরা কোরআনের দিকে যাচ্ছে, কোরআনে যা আছে সেটা করতে হবে এবং দেশটা ঠিক মতন চালাচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি আফগানিস্তানের উন্নতি হয়ে যাবে। আফগানিস্তানের যদি উন্নতি হয়ে যায় এবং পাকিস্তান, এই যে ধামাধরা পাকিস্তান কি করছে, সেই তালেবানের বিরুদ্ধে যত আমেরিকারে সাহায্য করছে, আমেরিকান সৈন্যকে ঘাঁটি করতে দিছে, আমেরিকান বিমান বাহিনীকে থাকতে দিছে, আমেরিকান বিমান বাহিনী ড্রোন এগুলা পাকিস্তান থেকে উড়ে যায় তালেবানদের উপরে হামলা চালাইতো। পাকিস্তানের এই পাঞ্জাব আর্মি সোয়াতে মোল্লা মাসুদের যে তালেবান বাহিনী আছে তাদেরকে আক্রমণ করছে, তাদের উপর ব্যাপক অত্যাচার করছে। সোয়াত এবং ফর্টিয়ার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বলতে গেলে এখন পরাধীন। পাকিস্তান আর্মি এদেরকে আক্রমণ করছিল অনেক আগে, যদি মনে করতে পারেন। তার মানে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যে পাঠানরা আছে এরা মোটামুটি পাকিস্তান বিরোধী। তারপরে বেলুচিস্তানের যে পাঠান এরা পাকিস্তান বিরোধী। কাশ্মীরের পাঠান এরা ওই পাকিস্তানের পক্ষে যাওয়ার, পাকিস্তানের জন্য সংগ্রাম করার কোনো কারণ নাই। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে থাকা অনেক ভালো, বিরাট দেশ, চলাফেরা করা যায়। পাকিস্তান তো একটা ঘোড়ার আন্ডা। আচ্ছা, এই পাঞ্জাব আর্মি পাকিস্তানি ওই পাঞ্জাবি নেতারা এবং পাঞ্জাবি সোলজাররা আমেরিকার শেল্টার দিছে, আমেরিকার মাধ্যমে পাঠানদের উপরে এতদিন ধরে অত্যাচার করছে। যদিও খাতির আছে, ডিপ্লোম্যাটিক কাজকর্মার দেখলে কিন্তু দেখে ভুল বোঝা যাবে না আসলে ভিতরের ব্যাপারটা কি। ভিতরের ব্যাপারটা হলো গত 20 বছর ধরে পাকিস্তান আমেরিকার শেল্টার দিয়েছে যারা নাকি তালেবানের উপর অত্যাচার করছে। আমেরিকা তো চলে গেছে, এখন তো তার সাথে তার গোলমাল করবে না। বরফ সাথে মানুষ পানি নিচের দিকে গড়ায়, পাইবো করে পাকিস্তানে পাইব। এটা আমি ম্যাপটা আমার দেখাই। এই যে এই আফগানিস্তান এই পুরো এলাকা দাবি করে, আসলে এগুলো আফগান টেরিটরি। এমনকি কাশ্মীরও তাদের এলাকা, সব পাঠানরা থাকে, এই এলাকা পাঠান এলাকা। এখন এই এলাকার মধ্যে কাশ্মীর দখল করা পরের ব্যাপার। কাশ্মীর দখল করতে গেলে ইন্ডিয়ার সাথে ফাইট করতে হবে এবং এই ইন্ডিয়ার সাথে ফাইট করা কঠিন কাজ। তাইলে সহজে দখল করা যাবে এই ফ্রন্টিয়ার প্রদেশ এবং কোয়েটা এলাকা, এবং এই সহজে দখল করা যাবে। তাহলে এইখান থেকে যদি তালেবানরা আক্রমণ করে এই খাইবার গিরিপথ দিয়া, পাকিস্তানের যে পাঞ্জাবি আর্মি আছে 5 লাখ, এইখানে আমেরিকায় ছিল, আমেরিকানরা 3 লাখ আফগান আর্মি ট্রেনিং দিছিল আর্মি, এবং তাদেরকে অস্ত্র দিছে, ট্যাঙ্ক দিছে, গাড়ি দিছে, প্লেন দিছে, সব কিছু দিছে। কিন্তু যখন তালেবান আক্রমণ করছে, 60,000 তালেবান আক্রমণ করছে, এই 3 লাখ আর্মি ভাইগে চলে গেছে, একটা গুলিও করে নাই। কারণ আর্মি
দিয়া আসলে ওই ধরনের যুদ্ধ হয় না। আর্মি বাইরের দেশের সাথে যুদ্ধ করে, নিজের দেশের লোকরে মারতে চায় না। আচ্ছা, এখন এই তালেবান যদি এই পেশোয়ার ইসলামাবাদ দিয়া যদি লাহোরের দিকে রওনা দেয়, পাকিস্তান আর্মি মুইতা খাবুর করে হালাই দিব। এই 71 সালে সদরঘাটের ওখানে হঠাৎ করে একটা রিক্সার টায়ার বাস্ট হয়েছে, 3 পাঞ্জাবি সোলজার খাড়াই আসছিল, রিক্সার টায়ার বাস্ট হওয়ার সাথে সাথে আর কথা নেই, রাইফেল ফালাই দিয়ে 3 জনে হাতুচে করে খাড়াই রইল। তারপরে বেশ কিছুক্ষণ পরে বুঝছি ও গুলিতে কেউ করে নাই, রিক্সার টায়ার বাস্ট হয়েছে। তখন আমার তাড়াতাড়ি লজ্জা পায়া গেল আর কি। এরা কি শখ লোক, এরা ওই আর্মিতে ভর্তি হয় চাকরি করার জন্য। এখন যদি কেউ আক্রমণ করে তাহলে তো আর ওই চাকরি করে লাভ নাই। রাইফেল ফালাইয়া এই 3 লাখ আমেরিকার 3 লাখ আর্মি তৈরি করা 3 লাখ আর্মি যেভাবে ভেঙে গেছে, এই 5 লাখ পাকিস্তানি আর্মি সুর করে ভেঙে যাবো, কোনো খবরই পাইবেন না। এবং এরা পাঞ্জাব দখল করে নেওয়ার সম্ভাবনা আছে। এবং ইতিহাস বলে পাঠানরা না হইলেও 50 বা হাজার শতবার এই পাঞ্জাব দখল করছে। ইতিহাস পড়লেই দেখবেন যে এরা কিছুদিন পর পাঞ্জাব দখল করতো। তো পাঞ্জাব দখল করার অভ্যেস এদের আছে, এরা উন্নতি হইলে পাঞ্জাব দখল করে নেবে, এইটাই শাহ নেয়ামুত্তাল্লাহ বলছে। আচ্ছা, এরপর যাবে ভেগে নরেকিরা পাঞ্জাব কেন্দ্রের, মানে ওই পাঞ্জাবের রাজনৈতিক নেতা যারা নাকি আমেরিকা ইংল্যান্ড এদের দামা ধরে থাকে, এরা পালায় যাবে এবং মুমিনরা মানে আফগানরা দখল করে নেবে। এইটাই হলো ডাইরেক্ট ব্যাখ্যা। এটাকে কাশ্মীর বলার কোনো কারণ নেই। আচ্ছা, আফগানরা কাশ্মীরও পরে দখল করতে পারে, সেটা পরের ব্যাপার। এটা কাশ্মীরও আসলে এই আফগান টেরিটরির মধ্যে পড়ে, এটা পরের ব্যাপার। আসল ব্যাপার শাহ নেয়ামতুল্লাহ বলে গেছে যে এরপরে সরাসরি ফ্রন্টিয়ার প্রদেশ, এই যে মোল্লা মাসুদের যে অত্যাচারটা করছিল, মোল্লা মাসুদি এদেরকে ডেকে নিয়ে আসবে, আইসা পুরা পাকিস্তান পাঞ্জাব দখল করে নেবে, কোয়েটা মানে পুরো আফগানিস্তান দেখবেন কয়েকদিনের মধ্যে পাকিস্তান দখল করে নেবে। আচ্ছা, পাকিস্তান যদি দখল করে, পাকিস্তানের আর্মি যদি ভেঙে চলে যায়, তাইলে ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে যাবে। কেন? কারণ ইন্ডিয়া জানে যে এরপরেই তারা কাশ্মীর আক্রমণ করবে এবং কাশ্মীর দখল করে নেবে। এবং এই ধরনের আর্মি মানে বড় হয়ে যাক, তার পাশে শত্রু বড় হয়ে যাওয়া, এইটা আর এটা মিলে গেলে বিরাট শত্রু হয়ে গেল ইন্ডিয়ার পাশে। তখন ইন্ডিয়া কি করবে? এই দিকেই কোথাও আক্রমণ করবে, এইদিকে সৈন্য সংখ্যা বাড়াবে, পাঞ্জাবের প্রোটেকশন বাড়াই দিবে, নিজের যে কাশ্মীরের প্রোটেকশন বাড়াই দিবে এবং এই দিকে আক্রমণ করে তালেবানদের বিরুদ্ধে কোনো আক্রমণ করবে। এবং ওই সময় কোনো একটা শহর তারা ইন্ডিয়ানরা দখল করবে, মনে করেন মুলতান বা ওই রাওয়ালপিন্ডি, এইসব বিভিন্ন কোন একটা জায়গা দখল করবে ইন্ডিয়া। সেইখানে তারা হত্যাযজ্ঞ চালাবে। এটা বাংলাদেশ না, কারণ যুদ্ধ এইখানে যখন যুদ্ধ হচ্ছে, তখন পাঞ্জাব যখন দখল হয়ে গেছে, পাঞ্জাব যে মুমিনরাই দখল করুক না কেন, ইরানি মুমিনরা এসে দখল করুক আর বা আফগান মুমিনরা এসে দখল করুক, যে মুমিনই পাঞ্জাব দখল করুক না কেন, ইন্ডিয়ার তখন অ্যালার্ম হয়ে যাবে। তখন ইন্ডিয়ার ব্যাপক সৈন্য সমাবেশ করবে পশ্চিম সীমান্তে। সে একটা শহর দখল করে নিবে, এটা শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীতে আছে। কিন্তু এই এলাকা সাইডে সে যাবে না। ইন্ডিয়ার এত সৈনিক নাই যে এই এলাকা থিয়া, আমি ম্যাপটা দেখাই, এই যে এই এলাকা পাকিস্তান পাঞ্জাব দখল করে নিলে ইন্ডিয়া সমস্ত সৈনিক এই এলাকায় নিয়ে আসবে। ইন্ডিয়ার এত সৈনিক নাই যে এইখানে যুদ্ধ করবে আবার বাংলাদেশও দখল করবে। এটা দুই জায়গায়, দুই ফ্রন্টে যুদ্ধ করার মতন সৈনিক নাই। ইন্ডিয়ার অনেক সোলজার আছে, সোলজার 2 প্রকার। একটা হলো হোল্ডিং ফোর্স, মানে আপনি এক জায়গায় প্রোটেকশন দিবেন, প্রোটেকশন দেওয়ার জন্য কি পুলিশ বাহিনী আইনা ট্রেন্স খুঁজে বসাই দিলেন লাইন দিয়া, ওইটা হয়ে গেল হোল্ডিং ফোর্স। আনসার আইনা বসাই দিলেন লাইন দিয়া ট্রেন্স খুঁজে, ওটা হোল্ডিং ফোর্স হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কলেজের ইউটিসি ক্যাডেট ম্যাডেট পোলাপান ধরে আইনা বসাই দিলেন ডিফেন্স বানায়, এটা হোল্ডিং ফোর্স। এই ফোর্স দিয়ে দেশ দখল হয় না, অফেন্সিভ ফোর্স লাগে। অফেন্সিভ ফোর্সের জন্য ট্রেইনড আর্মি দরকার হয়। অফেন্সিভ ফোর্স কি? অফেন্সিভ ফোর্স মূলত আর্মার্ড, মেকানাইজড ইনফেন্ট্রি এবং আর্মার্ডের সমন্বয়ে যে ফোর্স তৈরি হয়। এছাড়া মেকানাইজড ইনফেন্ট্রিতে থাকতেই হবে এমন কোনো কথা না, ট্রেইনড ইনফেন্ট্রি থাকলেই হয়, সাথে আর্মার্ড লাগে, ট্যাঙ্ক লাগে। এই ট্যাঙ্ক ইনফেন্ট্রি এবং এদের প্রোটেকশনের লাগে ব্যাপক আর্টিলারি,
যেটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার স্যাপার। গোলা মারতে হলে ওই গোলা ঠিক পয়েন্টে 14 কিলোমিটার 15 কিলোমিটার যায় ঠিক পয়েন্টে পড়া বিশাল ট্রেনিং এবং প্র্যাকটিসের ব্যাপার আছে। অনেক কিছু জানার প্রয়োজন আছে, মেট্রোলজিটা দিয়ে কি অনেক কিছু। এই আর্টিলারি ট্রেনিং ইজ মানে খুবই জটিল একটা জিনিস। তাই আর্মার্ড এটাও অনেক শিখতে হয়। এই আর্মার্ড এবং আর্টিলারির সাথে কোঅর্ডিনেশন করে যেসব ইনফেন্ট্রি চলে এরা অনেক ট্রেন্ড আর্মি লাগে। এইরকম আর্মির কিন্তু ইন্ডিয়ার রেগুলার আর্মি যারা তারা এরকম। এই রেগুলার আর্মি ইন্ডিয়ার 4-5 লাখের বেশি নাই অফেন্সিভ, এবং অফেন্সিভে যাইতে পারে এরকম আর্মি 1-2 লাখের বেশি নাই। যদি সে এই এলাকায় যদি গোলমাল লাগায় তাহলে এই অফেন্সিভ পাওয়ার ইন্ডিয়া এই দিকেই রাখবে, এখনও এই দিকেই আছে। ওদের মূল সোলজার ডিপ্লয় করা হয় এই এই পাকিস্তান বর্ডারে এবং চায়না বর্ডারে। বাংলাদেশ বর্ডারে তাদের কোনো ডেপ্লয়মেন্ট নাই। বাংলাদেশ বর্ডারের এগেনস্টে কোনো ডেপ্লয়মেন্ট। এখানে যদি বাংলাদেশ দখল করতে হয়, হয় চাইনিজ বর্ডার থেকে উঠায় এনে দখল করতে হবে বাংলাদেশ। চাইনিজ বর্ডার থেকে ইন্ডিয়ানরা সৈনিক উঠায় আনতে পারবে না বা উঠায় না, অথবা পাকিস্তান বর্ডার থেকে আনতে আইনে বাংলাদেশ দখল করতে হবে। তাইলে যখন নাকি পাঞ্জাব দখল করে ফেলছে মুমিনরা, মানে আফগান মুমিন বা ইরানি মুমিনরা আইসা, তখন ইন্ডিয়া এইখানে থেকে সোলজার উঠাইয়া বাংলাদেশ দখল করতে আসবে, এইরকম আহাম্মক ইন্ডিয়ান জেনারেলরা না। আচ্ছা, তাইলে এখন পরবর্তী অংশটা শুনি। সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। ব্যাখ্যা: এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয়। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে। আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্ত লগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা। কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ, আল কায়দা, তালেবান সহ আরো অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের থেকে দখলমুক্ত করার জন্য। প্যারা 38। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। প্যারা 39। হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। এটা আমি আগেই বলছি, পাঞ্জাব কেন্দ্র যখন বা পাঞ্জাবের রাজধানী যখন মোমিনরা, আফগান মোমিন বা ইরানি মোমিনরা দখল করে নিবে, তখন ইন্ডিয়া অ্যালার্মড হয়ে পাকিস্তান তাদেরকে আক্রমণ করতে পারে এবং পাঞ্জাবেরই কোনো একটা শহর তারা দখল করবে এবং ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। কারণ পাঞ্জাবের শহর দখল করতে হবে, ওরা ওইখান থেকে উইথড্র করে 1000 মাইল পিছনে আইসা বাংলাদেশ দখল করতে আসবে না। যদি বাংলাদেশ দখল করতে ওই সময় বাংলাদেশ দখল করে, তাহলে আফগানরা আর একটু ধাক্কা দিয়ে পুরো ইন্ডিয়ায় দখল করে নিয়ে যাবে। কারণ সোলজার বাংলাদেশ দখল করতে ইন্ডিয়ার 5-6 লাখ টাকা সোলজারে হবে না। বাংলাদেশ অত সোজা না যে 2টা সোলজার পাঠাই দিলাম আর বাংলাদেশ দখল করে ফেললাম। বাংলাদেশ দখল করতে অন্তত পক্ষে মিনিমাম 5 লাখ সোলজার দরকার। অত সোলজার যদি সে পশ্চিম বর্ডার থেকে উঠে এনে বাংলাদেশ 1000 মাইল দূরে বাংলাদেশে নিয়ে আসে, ওরা ওখানে পাঞ্জাব কেন্দ্র যারা দখল করবে যে মুমিনরা, তারা তো বলবে যে আরে সামনে তো ফাঁকা মাঠ, আর একটু এগিয়ে যায়, দিল্লিটা তো কাছেই পড়ে রয়েছে ফাঁকা, দিল্লিও দখল করে ফেলবে। এই জন্য ভারতীয় জেনারেলরা অত বোকা না। ওরা কি করবে, যখন পাঞ্জাব কেন্দ্র দখল করবে মুমিনরা, তখন সে পাঞ্জাবেও আক্রমণ করবে। ওই পাঞ্জাব আক্রমণ করার সময় সাথে যে আশেপাশের কোনো একটা শহর দখল করবে, কইরা তারা ওইখানে একটা হত্যাযজ্ঞ চালাবে, যার ফলে তাদের খুব বদনাম হবে। ব্যাখ্যা: 38 ও 39 নং প্যারায় বলা হয়েছে, মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে, তারপরে হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখলে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে। মুসলমানদের ধন সম্পদ ভারতের হিন্দু মুশরিকরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে। মুসলিমদের ঘরে ঘরে কারবালার ন্যায় রূপ ধারণ করবে। কিন্তু আপনি কি জানেন, মুসলিমদের যে দেশটা ভারত হিন্দুরা দখলে নিয়ে এ ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ? ধারণা করা হয় সেটি আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অর্থাৎ মুসলিমরা কাশ্মীর জয় করার পর হিন্দুরা বাংলাদেশ দখল করবে। পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। প্যারা 40। মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে। মুমিনরা যদি পাকিস্তান বা পাঞ্জাব দখল করে নেয়, তাহলে পাঞ্জাবেরই কোনো মুসলিম নেতা ভারতের সাথে চুক্তি কইরা, গোপন চুক্তি কইরা ওই পাঞ্জাব বা পাঞ্জাবকে পুনরুদ্ধারের চেষ্টা করবে, সেটাই এখানে বলা হয়েছে।
মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের, মানে পাঞ্জাব তো মোমিনরা দখল করে নিছে, মানে আফগান মোমিন বা ইরানি মোমিনরা দখল করে নিছে। তখন কি করবে এই পাঞ্জাবেরই কোনো পাঞ্জাবি নেতা, এরা করবে কি ভারতের সাথে গোপন আঘাত করবে, কইরা ভারতীয় সোলজার দিয়ে এই পাঞ্জাবকে পুনরায় স্বাধীন করার চেষ্টা করবে। এটাই এখানে বলা হয়েছে। অথচ বন্ধু কাফেরের তলে তলে মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে। ব্যাখ্যা: বর্তমান সময়ে এই উপমহাদেশে এ ধরনের নেতার অভাব নেই, যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভিতর দিয়ে কাফিরদের 1 নম্বর দালাল। সমগ্র ভারত উপমহাদেশের নেতারা নামদারি মুসলিম হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে। মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে পাপ চুক্তি করবে। প্যারা 41। প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে 2 ঈদ। এই যে প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান। এই যে এই কাসিদার বই, এই কাসিদার বই 71-এ আমি ক্লাস 8-এ পড়ি। তখনও আমার হাতে একটা আসছিল, হলুদ মলাট ছিল, এবং আমি এই ধরনের ইম্পর্টেন্ট জিনিস কখনো ভুলি না। ওই সময় ওই বইটা ছড়ানো হয়েছিল, এটা হলো শেখ মুজিবের বিরুদ্ধে ছাপানো হয়েছিল। শেখ মুজিবুর রহমান, সিনের অবস্থান শেখ দিয়া তাহলে সিন আসলো, আর মুজিবুর রহমান লাস্ট নাম হলো নুন, সিন এবং নুন আসলো। তাহলে শেখ মুজিবুর রহমান খুব খারাপ লোক, এইটা প্রমাণ করার জন্য 71 সালে কোনো একটা গ্রুপ এই বইটা ছাপাইছিল এবং কিছু লোকের হাতে পৌঁছাইছিল, যার মধ্যে আমি ক্লাস 8-এ পড়তাম, আমি পাইছিলাম এই বইটা। কিন্তু তারা এইটা মানুষ বিশ্বাস করে নাই তখন, কারণ শেখ মুজিবের মানুষের অকৃত্রিম বিশ্বাস ছিল এবং উনি এইরকম কোনো কাজ করবে এটা মানে চিন্তার অতীত আর কি। তা যাই হোক, এখনও কিন্তু জিনিসটা খাটে। শিন মানে শেখ, হাসিনা এই নুন, হাসিনারও নামের শেষে নুন আছে, যদিও হাসিনার নামের শেষে নুন নাই, নয় আকারে না, তার নামের শেষ অক্ষর অ্যাকচুয়ালি আ। বাংলায় আমরা নয় আকারে না লিখি, শেখ হাসিনার নামের শেষ অক্ষর হলো স্বরে আ, নয় আকারে না, ওটা আ। তাহলে তবুও আমরা ধরে নিলাম আকার ডাবা দিয়ে দিলাম, হাসিন লিখলাম, হাসিন, শেখ হাসিন। তা শেখ হাসিন হইলে এই নুন পরে, একে এরা এখন খারাপ বলবে যে এই নেতা তলে তলে ভারতের সাথে আতাত করে বাংলাদেশকে ভারতের সাথে দখল করাই দেবে। শেখ হাসিনা কেন, পুরো আওয়ামী লীগের বা পুরো পার্লামেন্টের 300 জন লোক যাইও যদি ইন্ডিয়ার হাত পাও ধরে যে ভাই বাংলাদেশ দখল করো, ওরা বাংলাদেশ দখল করবে না। 17 কোটি মুসলমান এক রাতে গ্রহণ করার মতন মানে হজমি শক্তি ওদের নাই, মানে মেন্টালিটিও নাই। এরা ভারত কখনো বাংলাদেশ দখল করবে না, কারণ বাংলাদেশটা সৃষ্টি ওদের, ওরা একটা তার কাটার বেড়া দিয়ে একটা সেফ হাউস তৈরি করছে, যার মধ্যে মুসলমানরা থাকবে, তারা শান্তিতে থাকবে। এমনি পশ্চিম বাংলায় 33% 25% মুসলমান, এই নিয়েই খালি মুসলমানদের প্রশংসা করতে হয় মমতা ব্যানার্জির বক্তৃতার 4 ভাগের 1 ভাগে মুসলমানের প্রশংসা করে, যদিও তার মনে হয়তো সেটা চায় না। কেন প্রশংসা করতে হয়? ভোটের জন্য করতে হয়। পশ্চিমবাংলার 25% মুসলমান, কি মুশকিল? আসামের 33% মুসলমান, কি মুশকিল? আসামে ক্ষমতায় গেলে আর মুসলমানদের তোয়াইতে হয়। আবার 17 কোটি নিব না, হাসিনা 1000 চেষ্টা করলেও এটা নিবে না। এটা এরপরে এরা এই ব্যাখ্যাতেই বলবে যে শিন এবং নুনালা গোপনে গোপনে চুক্তি করে দেশ ভারতরে দিয়ে দিবে, ভারতরে দিলেই ভারত নিল আর কি। ভারতের এরকম গাদামি নাই। আর মেইন কথা হলো এখানে কি বলছে সেটা দেখতে হবে। এখানে তো আগের কথার সাথে এটা মিলাইতে হবে না, এটা আসলে টাইম বলছে। এর সময় প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, ধরে নিলাম শেখ, শেষের অক্ষরে থাকিবে নুন, ধরে নিলাম হাসিনা, যদিও হাসিনা শেষ শব্দ হইল, শেষ অ্যালফাবেট হইল আ, বিরাজমান। এমনি কি করবে? ঘটিবে তখন এসব ঘটনা, এর মাধ্যমে টাইম নির্দেশ করছে। উনি যে ভারতের সাথে খারাপ চুক্তি করবে এটা এখানে বলে নাই, এই টাইম নির্দেশ করার জন্য এইটা বলছে। ঘটিবে তখন এসব ঘটনা, মানে এই লোক যখন ক্ষমতায় থাকবে সেই সময় এইসব ঘটনা ঘটবে। তাহলে এইসব ঘটনা কি? এই ঘটনা হলো
মুমিনরা পাঞ্জাব দখল করবে, এটা স্পষ্টভাবে বলা হয়েছে মুমিনরা পাঞ্জাব দখল করবে। কোন মুমিনরা পাঞ্জাব দখল করার সম্ভাবনা আছে? দুইটা মুমিন তাদের পাশে থাকে, এক হলো ইরানি মুমিন। ইরানি মুমিনরা পাঞ্জাব দখল করার কোনো চান্স নাই, কিন্তু আফগান মুমিন এদের পাঞ্জাব দখল করার বিশেষ চান্স আছে। প্রায় 20 বছর পাকিস্তান এবং আমেরিকা, আমেরিকা বাদ দিলাম, ও তো আর আমাকে ভাই না, পাকিস্তান তো ভাই ভাই হইয়া সে আমেরিকারে নিয়ে আসছে। আমেরিকার তালেবানদেরকে জেলে আটকায় রাখছে। এই যে প্রেসিডেন্ট হচ্ছে উনি পাকিস্তানের জেলে 2018 সাল পর্যন্ত পাকিস্তানের জেলে আটকা ছিল। তা ব্যাপক অত্যাচার করছে, সোয়াতে ব্যাপক অত্যাচার করল, মোল্লা মাসুদের উপরে অত্যাচার হয়েছে, সমস্ত লোকের উপরে অত্যাচার করছে এরা। তাহলে তালেবানদের চান্স আছে পাঞ্জাব কেন্দ্র দখল করার। তাহলে একটা ঘটনা কি ঘটিবে তখন? এসব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো পাঞ্জাব কেন্দ্র দখল করে নেবে তালেবানরা, স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একটা ঘটনা কি, ইন্ডিয়া একটা শহর দখল করবে। ইন্ডিয়া যদি শহর দখল করবে, কোনটা? পশ্চিম পাকিস্তানেরই কোনো শহর বা কাশ্মীর এলাকার কোনো শহর দখল করবে। কেন দখল করবে ওরা? কারণ যখনই পাঞ্জাব কেন্দ্র তালেবানরা দখল করবে, ইন্ডিয়া কাউন্টার অ্যাটাক করবে পাঞ্জাবের উপরে। পাঞ্জাব হয়তো তারা দখল করতে, পাঞ্জাবের রাজধানী পাঞ্জাবের এলাকায় তো পুরো এলাকা দখল করতে পারবে না, একটা শহর তারা হয়তো দখল করে নেবে। মনে করেন পাঞ্জাব কেন্দ্র, মনে করেন লাহোর দখল করে নিল তালেবানরা, তখন কি করবে? ইন্ডিয়া আক্রমণ করবে লাহোরকে, পাঞ্জাবকে উদ্ধার করার জন্য। পাঞ্জাবের ভিতরে একটা লোক থাকবে যে নাকি তলে তলে ইন্ডিয়ার সাথে চুক্তি করবে, এবং ইন্ডিয়ার আর্মি দিয়া লাহোর আক্রমণ করাই দিল। কেন? তালেবানদেরকে খেদাই দেওয়ার জন্য। লাহোর তারা উদ্ধার করতে পারবে না, লাহোরের আশেপাশে কোনো শহর ইন্ডিয়া দখল করে নেবে। এই দুইটা ঘটনাই হলো মূল এখানে। তাহলে লাহোর দখল করে দেবে পাঞ্জাব কেন্দ্র, বা লাহোর দখল করে নেবে তালেবানরা, ইন্ডিয়ারা ওইটারই আশেপাশের কোনো একটা শহর দখল করে হত্যাকাণ্ড চালাবে। এই দুই ঘটনার টাইমটা বলছে কি, এ যখন ক্ষমতায় থাকবে, এই শিন এবং নুন আলা যখন ক্ষমতায় থাকবে, তখন এই ঘটনা ঘটবে। আচ্ছা, তাহলে এই ঘটনার টাইম মার্কার হচ্ছে শিন এবং নুন। আচ্ছা, টাইম মার্কার মাঝখানে 2 ঈদের ধিক্কার দিবে বিশ্বের লোক, এটুকু বললাম না? তাহলে এসব ঘটনার টাইম মার্কার হলো শিন এবং নুন। এই টাইম মার্কার শিন এবং নুন ব্যবহার করছে কেন? এবং এটাকে মনে হচ্ছে এই বাংলাদেশের লোক নেতা মনে হচ্ছে, কারণ এই শিন এবং নুন সুদীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকবে, মনে হয় 20-25 বছর ক্ষমতায় থাকবে, যার ফলে এইটা ওনাকে টাইম মার্কার হিসাবে ব্যবহার করা হয়েছে। এই টাইম মার্কার পাকিস্তানের একজনের দিয়ে করতে পারতো, ইমরান খান বা অন্য কাউরে দিয়ে করতে পারতো, কিন্তু তাহলে এটা করলে কি হইতো? যদি পাকিস্তানের কোনো লোকরে দিয়ে টাইম মার্কিংটা করতো, তাইলে একদম টু দ্য পয়েন্ট হয়ে যেত, যে এই সময়ে, ওনার সময় যদি বলতো যে ঘটিবে তখন প্রথম অক্ষর থাকবে রস্যই, শেষের অক্ষর নুন, ইমরান খান আর কি, ওই সময় এই ঘটনা ঘটবে। তাহলে সবাই বুঝে ফেলতো যে ইমরান খানের সময় তালেবানরা পাকিস্তান দখল করবে। এত স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী বলা হয় না। তাহলে এমন একজনের নাম বলছে যিনি 20-25 বছর ক্ষমতায় থাকার সম্ভাবনা, অলরেডি হয়তো 15 বছর হয়ে গেছে, আরও 10 বছর 15 বছর হবে। এই লম্বা টেনিয়রের একজন লোকরে দিয়া টাইম মার্কিং করছে। এটা টাইম মার্কার। প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান, ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে 2 ঈদের। তাহলে এটা টাইম মার্কার হিসাবে শূন্য এবং নুন ব্যবহার করছে। এটা যদি শেখ হাসিনাও হয়, এটা কোনো ব্যাপার না, কারণ উনি শেখ হাসিনা 20-25 বছর ক্ষমতা থাকবে, এবং উনি এই সময়ের মধ্যে ঘটনা ঘটবে। কোথায় ঘটবে? প্রথমে তালেবানরা পাঞ্জাব কেন্দ্র দখল করবে, এরপরে ইন্ডিয়ানরা পাঞ্জাব কেন্দ্রকে উদ্ধার করতে যায়, আশেপাশের একটা শহর দখল করে হত্যাকাণ্ড ঘটাবে। এইগুলো ঘটনা। যাই হোক, এরপরে বুঝলাম এটা টাইম মার্কার। এরপরে কি হবে? এরপরে হলো আসল গাজওয়াতুল হিন্দ। ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। ব্যাখ্যা: ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হলো, তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শিন অর্থাৎ বাংলা অক্ষর স, এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন। এই যে ইসলাম ধর্ম ধ্বংসকারী জালিম শিন এবং নুন, নাম হলো প্রথম অক্ষর শিন, লাস্টের অক্ষর নুন, উনি ইসলাম ধর্ম ধ্বংসকারী। এটা কিন্তু কাশিদায় উল্লেখ নাই।
কাশিদায় এটাকে টাইম হিসাবে উল্লেখ করা হয়েছে, এটা ওনাদের ব্যাখ্যায় ওনারা বলতেছে। কাশিদায় কি উল্লেখ আছে? কাশিদায় প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান, ঘটিবে তখন এসব ঘটনা। ইনি হলো টাইম মার্কার দেওয়া হিসাবে ব্যবহার করছে। এখানে বলা হয় না ইনি ইসলাম ধ্বংসকারী। ইসলাম ধ্বংসকারী পাঞ্জাবিরা, বাঙালিরা না। পাঞ্জাবিরাই তালেবানদেরকে 20 বছর ধরে অত্যাচার করছে, এবং অত্যাচারটা এখন যদি মুশকিলে পড়তে হয় তাদের উপরেই মুশকিলটা আসার কথা। ওরা তো খুব সুখেই আছে বহুত দিন ধরে। 71 সালে তো আমরা নির্যাতিত হয়েছি, পাঞ্জাবিরা কিছুই হয় নাই, দুনিয়া রকাম করে করে ওরা ভালো আছে। তাহলে আক্রমণটা ওদেরই উপরেই হওয়ার কথা, পাঞ্জাবিদের উপরে। এবং ওদের মধ্যেই ওই চক্রান্ত করে ভারতের সাথে চক্রান্ত পাঞ্জাবিরাই করবে। ওগুলা ঘটনা বাংলাদেশের ঘটনা না। ইনি টাইম মার্কার হিসাবে এখানে আছে, এখানে ওনাকে টাইম মার্কার হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্যাখ্যায় বলতেছে যে এই শিন এবং নুনজার নাম তিনি ইসলাম ধ্বংসকারী। এটা হলো ব্যাখ্যা, এই ব্যাখ্যা এটা তার ব্যাখ্যা, এটা কাশি দেয় না। ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হলো তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শিন অর্থাৎ বাংলা অক্ষর স, এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন অর্থাৎ বাংলা অক্ষর ন। একটু খেয়াল করলে তিনি কে তা চিনতে পারবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর এসব ঘটনা ঘটবে দুই ঈদের মাঝে। প্রিয় ভাইরা, একটু কল্পনা করুন, এদেশে যখন ভারতীয় সেনাবাহিনী ঢুকে আপনার পিতা, আপনার ভাই ও আত্মীয় স্বজনদের নির্মমভাবে হত্যা করবে, আপনার মা বোনদের ধর্ষণ করবে, তখন কি অবস্থা হবে আপনার? আপনি ভেবেছেন কি আপনার সাজানো সংসার, আপনার চাকরি, আপনার ব্যবসার ভবিষ্যৎ কি? সময় খুব অল্প, তাই হিন্দু মালাওয়ানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শারীরিকভাবে, মানসিক ও আর্থিক প্রস্তুতি নিন, এছাড়া আর কোনো পথ নেই। প্যারা 42, মুহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্চার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। প্যারা 43, সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচন্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। এটা গাজওয়াতুল হিন্দের কথা বলতেছে। এটা ভবিষ্যৎবাণীতে আছে ইরান, আফগানিস্তান, দাক্ষিণাত্য বলতে মনে হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার নেভি, তা এরা মিলা পুরা ভারত দখল করে নেবে। এটা গাজওয়াতুল হিন্দের ব্যাপার। এটার সাথেও বাংলাদেশের সম্পর্ক নাই। তবে যখন নাকি গাজওয়াতুল হিন্দের সময় যখন ইরান, আফগানিস্তান পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, দাক্ষিণাত্য তথা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া নেভি নিয়ে আসবে, তখন বাংলাদেশও পূর্ব দিক থেকে আক্রমণ করতে পারে ভারতকে। বাংলাদেশের সোলজার শক্তিশালী সোলজার, এবং বাংলাদেশের বিশেষ করে মানুষ সোলজার ফাইটার। 71 সালে যুদ্ধ হয়েছে, তারপর আর কোনো যুদ্ধ টুদ্ধ হয় না। যুদ্ধের জন্য পোলামানরা বসে রয়েছে। এটা যুদ্ধ পেলে আর কোনো কথা নাই। আক্রমণ বাংলাদেশ থেকে হইতে পারে, পূর্ব দিক থেকে। গাজওয়াতুল হিন্দে পুরো ইন্ডিয়া দখল হয়ে যাবে, এটাই হলো এর মূল কথা। আচ্ছা, এটাই বিষয়। যখন একটা ভবিষ্যৎবাণী আবার আপনি মনে করেন না যে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ বিএনপি কোনো পার্টি করি না। আমি ওইটা দেখলাম যে ব্যাখ্যাটা টু দ্য পয়েন্টে করা নাই, এই জন্য আমি ব্যাখ্যাটা টু দ্য পয়েন্টে করলাম। টু দ্য পয়েন্টে ব্যাখ্যাটা করলাম, এবং বাংলাদেশের উপরে ওই রকম যন্ত্রণা আসার কথা না। বাংলাদেশের মানুষ এমনি গরিব, আল্লাহ বাংলাদেশের মানুষকে গরিব মানুষ হিসাবে খুবই পছন্দ করে, এবং আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নতি করে দিচ্ছে। আমাদের এখানে দেখেন ঝড় তুফান ডাইন দিয়ে যায়, বাম দিয়ে যায়। বড় বড় ঝড় তুফান সেই 91 সালে আসছিল, তারপরে আসে নাই। মাঝে মাঝে 2-1টা আসবেই, এতে বাংলাদেশের মানুষ ফিটিং হয়ে গেছে। আমাদের দেশে বড় বড় ঝড় এখন আসলেও সাইক্লোন টেল্টার হয়ে গেছে, এখন মানুষ ইনশাল্লাহ অত মরে না। আমাদের অর্থনৈতিক অবস্থা, কৃষি অবস্থা ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। এই বিদ্যুৎ সমস্যা দূর হয়েছে, রাস্তাঘাটের সমস্যা দূর হচ্ছে, আল্লাহর রহমত আছে বাঙালিদের উপরে। কারণ বাঙালি গরিবের উপরে আল্লাহ আক্রমণ ঝামেলা দিবে না। যারা যুদ্ধের দেশ ওইদিকে, ওরা যুদ্ধ করে, আমরা যুদ্ধ করবো পরে। গাজওয়াতুল হিন্দের সময় আক্রমণ করবো ওই দিক থেকে, পূর্ব দিক থেকে। এটি। আল্লাহ হাফেজ।